সচিবালয়ে আগুন, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। যেভাবে ধরা পড়লেন ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেওয়া ট্রাক চালক। মুক্তিযোদ্ধা হেনস্থা, 22 জনের বিরুদ্ধে চাঁদাবাজি, মানহানির মামলা। শামীম ওসমান 2 বার বোরকা পরে পালিয়েছেন, বললেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো আনুপাতিক হারে জাতীয় নির্বাচনের চিন্তা, বিএনপি কোন পথে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ে আগুন, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয় গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 18 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যেভাবে ধরা পড়লেন ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেওয়া ট্রাক চালক। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন। রাত 3:15 দিকে এ ঘটনা ঘটে। চালককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাক চালক এবং আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম জানা যায়নি। শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দেন। তখন চালক ট্রাক থামান। পরে তাকে মোটর সাইকেলে করে তুলে নিয়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। তখন সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করেছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পড়া হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। আহত কর্মীর বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। মুক্তিযোদ্ধা হেনস্থা, 22 জনের বিরুদ্ধে চাঁদাবাজি, মানহানির মামলা। কুমিল্লা 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় 22 জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা হয়েছে। বিকেলে আব্দুল হাই কানু নিজেই বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 12 জনকে আসামি করে 14 গ্রাম থানায় মামলাটি করেন। বাকি 12 জনকে অজ্ঞাত আসামি করা হয়। 54 ধারায় গ্রেপ্তার 5 জনের মধ্যে শুধুমাত্র ইসমাইল মজুমদারকে মামলায় আসামি করা হয়েছে। আব্দুল হাই কানু স্বাক্ষরিত অভিযোগটি ফেনীর বাসা থেকে 14 গ্রামের কয়েকজন বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে থানায় প্রেরণ করার পরই মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, 5ই আগস্ট বিপ্লবের পর আসামিরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের ও মুক্তিযোদ্ধাদের নানাভাবে হয়রানি সহ হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছে। আসামিরা গত কয়েকদিন যাবৎ তার কাছে 25 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। উক্ত চাঁদা না দিলে বাড়ি থাকতে পারবে না মর্মে বাদীকে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে খুন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। শামীম ওসমান 2 বার বোরকা পরে পালিয়েছেন, বললেন রাশেদ খান। শামীম ওসমান 2 বার বোরকা পরে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান বলেন, শামীম ওসমান 2 বার বোরকা পরে পালিয়েছেন। এরা নারায়ণগঞ্জের ত্রাস ছিল। নারায়ণগঞ্জে বিপ্লবী জনতা এদের লাথি মেরে বিতাড়িত করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে না। এদের আসল দেশ হলো ভারত, কিন্তু সে ভারতও রক্ষা করতে পারেনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে এদের পরাজয় নিশ্চিত হয়েছে। এই গণ অভ্যুত্থান সবার জুলাই স্পিরিট আরো বাপ দাদার সম্পদ নয়। সুতরাং আওয়ামী লীগের মতো কেউ চেতনার ব্যবসা খুলে বসবেন না। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, আমরা প্রশ্ন করতে চাই, সরকার 4.5 মাস কি কাজ করেছে? কেন এখনো আওয়ামী লীগের অপরাধী হাইকমান্ড ও শেখ পরিবারকে গ্রেপ্তার করা হচ্ছে না? 300 দামি এমপির বিষয়ে সরকারের
অবস্থান কি, কেন এখনো তাদের সম্পদ বাজেয়াপ্ত ও দুদকের মাধ্যমে পাকড়াও করা হচ্ছে না? গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে যেসব পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের চাকরিচ্যুত করা এবং গ্রেপ্তার না করার রহস্য কি? তিনি বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা 626 জনের তালিকা এখনো প্রকাশ না হওয়া রহস্যজনক। সরকার কি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আমাদের স্পষ্ট কথা, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। এজন্য এখনো পর্যন্ত সর্বত্র আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। আনুপাতিক হারে জাতীয় নির্বাচনের চিন্তা, বিএনপি কোন পথে? প্রচলিত পদ্ধতির বাইরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ইতিমধ্যে সরকারের ঘনিষ্ঠ পক্ষ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল বিএনপি দৃঢ়ভাবে আনুপাতিক হারে নির্বাচনের বিপক্ষে, তবে সরকারের পক্ষ থেকে দলটিকে ম্যানেজ করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল বিএনপির উচ্চ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে জানা গেছে। গত কয়েকদিনের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে বেরিয়ে এসেছে, আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাস্তবায়নের পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে অন্যতম ডক্টর ইউনূস সরকারের দৃশ্যমান পরিবর্তনের সবচেয়ে বড় পর্বটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে আগামী 25 সালের শেষে ও 26 সালের শুরুর দিকে নির্বাচনের ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। সম্ভাব্য এই নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও অধিকতর গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ প্রায় সবগুলো পক্ষ আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের মতো আবারও কোনো দল একছত্র প্রভাব বিস্তারকারী হলে এই আশঙ্কাকে সামনে রেখে কয়েকটি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনীতিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, দেশে আনুপাতিক হারে নির্বাচনের জন্য বামধারা দলগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে মত জানিয়ে সংবিধান সংস্কার কমিটিতে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আগামী নির্বাচন আনুপাতিক হারে করার জন্য সিপিবি, বাসদ, জামায়াত ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদের নেতারা প্রকাশ্যেই কথা বলেছেন। নাগরিক সমাজের পক্ষ থেকেও ভারসাম্যমূলক শাসননীতি স্থায়ী করার জন্য আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে মত দেওয়া হয়েছে বিভিন্ন সময়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি, নির্বাচন কমিশন রয়েছে, তারা পদ্ধতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করবেন, আমরাও ডিসকাশন করব। কমিশন কি বলে আমরা তার অপেক্ষা করছি। 2022 সালে যে আইন, সে আইনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। যদিও এই বিষয়ে বিএনপি ও দলটির সঙ্গে যুগপথে যুক্ত বা সমমনা দলগুলোর ভাষ্য, জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হোক। প্রয়োজনে দ্বিকক্ষ নির্বাচনে ভোটের আনুপাতিক হার বিবেচনায় নেওয়া যেতে পারে। আনুপাতিক হারে নির্বাচন হলে সংসদে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হবে। পাশাপাশি বিএনপিকে দুর্বল করার জন্য এই প্রক্রিয়াটিকে সামনে আনা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য কথা বলেন। আলাপকালে তিনি আরো বলেন, প্রয়োজনে সংসদের ভোটের আনুপাতিক হার বিবেচনা করে সংসদের উচ্চকক্ষ মনোনীত হতে পারে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন, দেশ আনুপাতিক হারে নির্বাচনের জন্য প্রস্তুত না। এই বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার। গত 15 ডিসেম্বর বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আন্দালিব রহমান বলেন, আমরা বর্তমানে অবস্থাতেই থাকতে চাই। এটা করতে গেলে সিস্টেম পরিবর্তন করতে হবে। এলাকা ভিত্তিক এমপি থাকবে না। এলাকার উন্নয়নের প্রশ্নের সঙ্গে জড়িত সিস্টেম রাখার না, কিন্তু এটা ম্যাসিভ ওয়ার্ক যা নির্বাচিত সরকার করতে পারে। 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিমের ভাষ্য, দুনিয়ার নানা দেশে আনুপাতিক হারে নির্বাচন আছে। সেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে। ওইসব দেশে শিক্ষার হারও অনেক বেশি। বাংলাদেশে এই পদ্ধতি নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নাই। বাংলাদেশের এলডিপির এই সভাপতি আরো যোগ করেন, পৃথিবীর অনেক অনেক দেশ আছে, কিছু আছে যা বাংলাদেশে নাই। এখানে আবেগ বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই। গণতন্ত্র মঞ্চের অন্যতম একজন নেতা বলেন, প্রথমত দরকার নির্বাচন স্থায়ী পদ্ধতির করা। সাংবিধানিকভাবে স্থায়ী নির্বাচন পদ্ধতি নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন সরকার কি হবে, এর সময়সীমা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে কিনা, এসব প্রশ্ন আসছে এখন। বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো একটি অভ্যুত্থানের সরকার বলে পরবর্তী নির্বাচনকালীন সরকার থেকে তত্ত্বাবধায়ক রূপে ফিরতে পারে। একই সঙ্গে বর্তমান সরকারকে জবাবদিহির আওতার মধ্যে থাকতে হবে। গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, বিএনপিকে বলা হয়েছে আনুপাতিক হারে নির্বাচন বিষয়ে এক্ষেত্রে আরো আলোচনার অবকাশ আছে। বিশেষত আনুপাতিক পদ্ধতির অনেক রূপ রয়েছে, নানা ফরমেশনে বিশ্বে প্রচলন আছে। এক্ষেত্রে বিএনপি নেতৃত্ব উচ্চকক্ষের সদস্য নির্বাচনে আনুপাতিক পদ্ধতির পক্ষে মত দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা সবসময় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি স্টাইলে পরিচালিত হয়ে এসেছি। সেখানে আনুপাতিক পদ্ধতি নেই। পৃথিবীর এসব দেশ ওয়েস্টমিনিস্টার ফলো করে, আমরা অভ্যস্ত। ইকবাল হাসান মাহমুদ ব্যাখ্যা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপর শ্রীলঙ্কা, এসব দেশও নেই। দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই এই বিষয়টি বিবেচনা করে। তবে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা মনে করেন, বিএনপি চাপে পড়ে আনুপাতিক হারে নির্বাচনে গেলে পস্তাতে হবে পরে। বিশেষ করে সাধারণভাবে প্রচলিত পদ্ধতিতে ভোট করলে বিএনপির ওপর চাপ সৃষ্টি হতে পারে। দলের স্থায়ী দায়িত্বশীল একজনের ব্যাখ্যা, আগামী নির্বাচনে বিএনপির সরাসরি বিরোধী পক্ষ হতে যাচ্ছে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে ভোটের হিসেবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করলে প্রতি আসনে বিএনপি প্রার্থীদের ভোটে ৫ থেকে ১০ হাজারের পার্থক্য করে। আওয়ামী লীগের সমর্থিত ভোটের বাইরে বাকি ভোটগুলো দুটি অংশ বিভক্তি হয়ে পড়বে। এ কারণে ভোটের টোটাল পার্সেন্টেজ হিসাব করলে আনুপাতিক হারে বিএনপি এগিয়ে থাকবে, এমন পর্যবেক্ষণ এই দায়িত্বশীলদের। বিএনপি নির্ভরযোগ্য এই দায়িত্বশীল জানান, ভোটের এই হিসাবের কারণে শত্রু মিত্র চিনতে হবে বিএনপিকে, আর এই কারণে সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের তো বলাই আছে আমরা যুগপৎ সঙ্গীদের নিয়ে নির্বাচন করব। আমরা নির্বাচনে মেজরিটি পেলে যুগপথে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এসব বিষয় তো ইতিমধ্যে স্পষ্ট, আমরা সবাইকে নিয়ে 31 দফা বাস্তবায়ন করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।